দুই সাবজেক্ট ফেল করেছে মিম আর রাজ। এটা কি হলো? আমরা তো খুব সুন্দর এক্সাম দিয়েছি, তবুও কেমনে ফেল করলাম? রাজ: একটা জিনিস বুঝেছিস মিম তুই? মিম: কি জিনিস? রাজ: আমাদের কোন স্যারের সাথে সমস্যা হয়েছিল মনে আছে কি তোর? মিম: সমস্যা মানে বুঝলাম না, কি বলতে চাইছিস? রাজ: রফিক স্যারের সাথে আমার সমস্যা হলো না সেই দিন ক্লাসে। মিম: কখন রে? রাজ: রাজ: আরে বাল, স্যার বলল না রাজ তুমি খারাপ মেয়ের সাথে ঘুরতেছো, এটা কিন্তু ঠিক না। মিম: বলেছে। রাজ: কিন্তু আমি পাল্টা উত্তর দিলাম না, আমি কার সাথে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? মিম: বলেছিস। রাজ: আবার বললাম না আপনার কাজ আপনি করুন, আমার সম্পর্কে মাথা ঘামাতে হবে না। মিম: রাজ: স্যারও কিন্তু সেই দিন আর কোনো কথা বলেনি, কারণ স্যার অপমান হয়েছে আর লজ্জাও পেয়েছে সেই কারণে। ও সেই কারণে ফেল করিয়ে দিয়েছে। ওনার দুইটা সাবজেক্টই তো আমাদের। রাজ: রে, এখন কি করবি বল? মিম: অফিস রুমে চল এখনই। এরপরে দুইজন মিলে অফিসের রুমে যাইতে থাকে। রাজ: আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো আমরা? স্যারেরা: ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। স্যার, একটি কথা বলার ছিল। কথাটি রাজ কলেজের প্রিন্সিপাল স্যারকেই বলল। স্যার: বলো কি বলবা? রাজ: আমি আর মিম দুই সাবজেক্ট ফেল করেছি। কিন্তু স্যার? কিন্তু আবার কি? মিম বলে ওঠে, স্যার আমরা এই দুই সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের ফেল হবার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তোমার রফিক স্যার তো খাতা কেটেছে, ওনার তো ভুল হওয়ার কোনো কারণই নাই। রাজ: ভুল তো হয় মানুষেরই স্যার। তখনই রফিক স্যার বলে ওঠে, রফিক স্যার, এই বেয়াদব ছেলে, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি কি নেশা করে তোমাদের খাতা কেটেছি? রাজ: আমি তো আপনাকে নেশা করার কথা বলিনি, আমি বলেছি মানুষের ভুল হয়। রফিক স্যার: আমার ভুল হয়েছে। হ্যাঁ, চুপ করো তোমরা এখন। প্রিন্সিপাল স্যার: সবাই প্রিন্সিপালের কথাই শুনে চুপ হয়ে যায়। প্রিন্সিপাল স্যার: তোমরা দুজনে এখন কি চাও বলো? মিম: আমরা আমাদের খাতা দেখতে চাই, আমাদের ভুল কোথায় হয়েছে দেখতে চাই। প্রিন্সিপাল স্যার: ও রফিক স্যার, ওদের খাতা দেখান তো কোথায় সমস্যা, কি করে ফেল করেছে। তখনই রফিক স্যার বলে ওঠে, স্যার আপনিও আমাকে বিশ্বাস করছেন না? এতদিন এই কাজ করে যাচ্ছি, কেউ একটি ভুল ধরতে পারলো না, আর সেই কি না? প্রিন্সিপাল স্যার: সমস্যা নাই, ওদের মনের ভুল ভেঙে যাবে দেখলে। রফিক স্যার: না স্যার, আমি পারবো না। এই মেয়েকে জানেন স্যার, হোটেলে হোটেলে ভাড়া খাটে, দেহ ব্যবসা করে, ওদের পড়াশোনার টাইম কোথায়? আরও বলেন উনি, আর রাজের কথা বলতেছেন, ও কোনো দিন পরীক্ষায় পাশ করেছে? আমার বোঝা শেষ স্যার, এই খারাপ মেয়েটি এই রাজকে উল্টাপাল্টা বুঝিয়েছে। যেই মেয়ে কিনা ছেলে খুঁজে খুঁজে দেহ বিলিয়ে দেয়, সেই মেয়ে কিভাবে ভালো পড়াশোনা করবে? স্যারের এমন কথা শুনে মিম ও রাজ বলে উঠে, স্যার আমাকে কিন্তু এখন ছোট করা হচ্ছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে, আর একবার এই কথা বললে আমি ইফতিজিং মামলা করব। আপনার লজ্জা করে না আপনার মেয়ের বয়সী মেয়ের সাথে এমন নোংরা ভাষায় কথা বলতে? রাজ: আপনার মন মানসিকতা এত নিচু স্যার, সি সি সি, আপনাকে সম্মান করতাম, আর আপনি সত্যি না জেনে একজন শিক্ষিত মানুষ হয়েও এমন মন্তব্য করতে লজ্জা করে না? মিম: প্রিন্সিপাল স্যার আপনার সামনে এমনভাবে কথা বলবে, স্যার আমি ভাবতেও পারি নাই, এত কথা বলার দরকার নাই, তোমরা কেমন আমি ভালো করে জানি। রফিক স্যার: তখনই প্রিন্সিপাল স্যার বলে উঠল, রফিক সাহেব বেশি হচ্ছে কিন্তু, ওরা এখনও ছোট, আপনি ওদের দুজনের খাতা বের করে ওদেরকে দেখান এখনই। স্যারের এমন কথা শুনে রফিক স্যার কি বলবে আর বুঝতে পারছে না, কারণ উনি হেড, ওনার উপরে কথা বললে চাকরি শেষ। রফিক স্যার: আচ্ছা আমি বের করে আনতেছি। এটা বলে রফিক স্যার একটা রুমে চলে যায় খাতা আনতে। প্রিন্সিপাল স্যার: তোমরা দুজনে বসো, খাতা নিয়ে আসুক তোমাদের। স্যারের কথা মতো দুজন বসে পড়ে। প্রায় 10 মিনিট পর, রফিক স্যার এই নাও খাতা তোমাদের। এরপরে দুজন দুজনের খাতা দেখতেছে, যেই প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো কেটে দিয়েছে, স্যার ইচ্ছে করে এমন করছে। খাতা দেখে মিম বলে উঠল, প্রিন্সিপাল স্যার দেখেন এইগুলো সব সঠিক উত্তর, তবুও কেটে দিয়েছে। প্রিন্সিপাল স্যার: আচ্ছা দাও দেখি, এইসব উত্তর তো সঠিক আছে, কিন্তু কেটে দিল কেন? কি ব্যাপার রফিক সাহেব, এইগুলো কি? রফিক স্যার নিশ্চুপ। প্রিন্সিপাল স্যার: কি হলো, কথা বলছেন না যে? রফিক স্যার নিশ্চুপ। ঠিক তখনই মিম বলে উঠল যে, স্যার রফিক স্যার আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। প্রিন্সিপাল স্যার: কি বলো এইসব মিম?
তোমাকে রফিক সাহেব এই কথাটি বলেছে? কেমনে কি, আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলো। মিম: তবে শোনেন, আমাকে যে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে সেটা কেউ বিশ্বাস করে না। সবাই এখন আমাকে মনে করে আমি বেশ্যা পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে আমি ছেলেদের ব্যবহার করি। সবার এটাই মনে হয়। ঠিক তেমনই আমাদের রফিক স্যারও মনে করে। তো একদিন আমি কলেজে আসি, আসা মাত্রই স্যার আমাকে ডাকে, এই মিম এদিকে আসো তো একটু। স্যারের কথা মতো আমিও যাই স্যারের কাছে। তখন স্যার বলে, চলো ওই রুমে কথা আছে একটু। আমিও না করি নাই, স্যার মানুষ, কিন্তু রুমে এসেই স্যার দরজা বন্ধ করে দেয়। আমি বলি, স্যার দরজা বন্ধ করলেন কেন? রফিক স্যার, কেউ যদি কথা শুনে ফেলে তাই। ও আচ্ছা, বলেন তবে কি বলবেন আমাকে? রফিক স্যার, কি সব শুনতেছি সব সত্যি নাকি? তুমি নাকি দেহ ব্যবসা করো, আমার কিন্তু তোমাকে সেই লাগে। স্যার কি বলতেছেন এইসব আপনি? রফিক স্যার বলল, আরে পাগলি, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না, সব কিছু গোপন থাকবে। সি সি সি, স্যার আপনিও এইসব বলতে পারলেন? রফিক স্যার, সি সি এর কি আছে? তুমিও মজা পাবে, আমিও পাবো। আপনি স্যার হয়ে আমাকে এইসব অফার দিচ্ছেন, আমি ভাবতেই পারছি না। রফিক স্যার বলল, কত টাকা চাই বলো তোমার? তবুও তোমার দেহটাকে আমি আজকে চাই। এই কথাটা বলার সাথে সাথে আমি স্যারকে একটা থাপ্পড় দেই আর ওখান থেকে বেরিয়ে আসি। প্রিন্সিপাল স্যার, ও এই ব্যাপার, আগে বলবা না? কি রফিক সাহেব, এইসব কি সত্যি বলতেছে মিম? রফিক স্যার, না স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই মিম বলে ওঠে, আচ্ছা আমি না হয় আপনাকে ফাঁসালাম, আপনি আমার আর রাজের খাতা এমন করে কাটলেন কেন? রাজ: ও আচ্ছা, বুঝলাম। কেন তোমার সাথে আমাকে মিশতে বারণ করে? এই এই জন্য আমাদের সাথে ক্লাসে ঝগড়া লাগাইছিল। মিম: রাজ, আমাকে আগে বলো নাই কেন? ওকে ওখানেই শেষ করে দিতাম। প্রিন্সিপাল স্যার: চুপ করো তোমরা। রফিক সাহেব, আপনি যদি একজন শিক্ষক হয়ে এমন কাজ করেন তবে আপনার ছাত্রছাত্রী কি শিখবে? আপনার মন মানসিকতা এত খারাপ, আমি তো ভাবতেই পারছি না। সি সি সি, আপনাকে আমরা কলেজ থেকে 5 মাসের জন্য সাসপেন্ড করলাম। রফিক স্যার, প্লিজ এমন কাজ করবেন না স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন প্লিজ। আপনার মতো লোককে ক্ষমা করতে নেই। রফিক স্যার, প্লিজ আপনার হাত জোর করছি। প্রিন্সিপাল স্যার, আপনি এখন আসতে পারেন। আজ থেকে 5 মাস পরে এই কলেজে আপনি আসবেন। এই 5 মাস কোনো বেতনও পাবেন না। রফিক স্যার আর কোনো কথা না বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে। আরাজ: ধন্যবাদ স্যার, আমাদের এত সুন্দর বিচার দেওয়ার জন্য। অনেক খুশি হলাম আমরা। প্রিন্সিপাল স্যার: সত্যি কখনো হার মানে না। আর মিম, আমিও বিশ্বাস করি তুমি এমন না। তোমার জন্য দোয়া রইল। মিম: ধন্যবাদ স্যার, আপনাকেও। এরপরে মিম আর রাজ দুজনেই বাইরে আসে, এসে দেখে রফিক স্যার দাঁড়িয়ে আছে। তখনই রফিক স্যার বলল, কাজটি ভালো করো নাই তোমরা দুজন, এর জন্য তোমাদেরকে খুব পস্তাতে হবে। রাজ: আপনি স্যার না হলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকতো। মিম: চল, ওইসব খারাপ মানুষের সাথে কথা বলতে নেই। রফিক স্যার: খুব খারাপ বলছো না? আমার রূপটা দেখবে এখন আমি কত খারাপ। ঠিক তখনই রাজ গিয়ে শার্টের কলার ধরে বলে, রাজ একদম চুপ থাক, না হলে পুঁতে ফেলবো তোকে। তোকে অনেক সম্মান করছি, বুঝেছিস? আর তুই এখন আমাদের স্যার না, তোকে মারলে কেউ কিছু বলবে না। মিম: এ রাজ ছাড়ো, সবাই দেখতেছে। মিমের কথা শুনে রাজ ছেড়ে দেয়। রাজ: আর একদিন মিম সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে তোর মুখ বন্ধ করে দিব। রাজের এমন ব্যবহার দেখে কলেজের সবাই অবাক হয়ে যায়, কারণ স্যারের সাথে এমন ব্যবহার কেউ আগে করেনি। নোটিশ: এটা বাস্তবের সাথে কোনো মিল নেই, তবে হ্যাঁ, অনেক স্যার আছে এমন কাজ করে, মেয়েদের সাথে নষ্ট করার চেষ্টা করে। কেউ বাস্তব ভেবে নিও না, শুধু গল্প ভেবে নিও। এরপরে আর কোনো ক্লাস না করে রাজ আর মিম একটু রংপুর শহরে ঘুরতে যায়, মনটা ফ্রেশ করার জন্য। রাজ: আচ্ছা, একটি কথা বলবে মিম? মিম: বল। একটি কেন, হাজারটা বল। রাজ: তোর খারাপ লাগে না সবাই যে এইসব কথা বলে? মিম: খারাপ লাগে, কিন্তু কি করব বল। রাজ: মন খারাপ করিস না, আমি তো আছি। তুই আর কতদিন থাকবি বল? রাজ: যদি রাখি সারা জীবন থাকতে চাই। মিম: বাদ দে না এসব কথা। রাজ: বাদ দিব কেন? আমাকে বিশ্বাস করতে পারিস না? মিম: বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে রে রাজ। রাজ: ও আচ্ছা, আমি কি অমন রে? মিম: জানি না আমি।
আমার সম্পর্কে এখনো তুই কিছু জানিস না রে। রাজ, মানে কি জানি না মিম, অনেক কিছুই জানিস না। বাদ দে না এইসব কথা। রাজ, আজ তোকে বলতেই হবে। মিম, ভালোবাসা সম্পর্কে আমার কাছে কোনো কথা বলবি না কখনো। রাজ, কেন বলবো না, 1000 বার বলবো। মিম, আমি না করছি না বলতে। রাজ, বলবো ভালোবাসা সম্পর্কে অনেক কথা। মিম, মিম না। রাজ, হ্যাঁ বলবো। তখনই মিম ঠাস করে রাজকে একটা চর মারে। তোকে বলছি না না বলতে। তোরা ছেলেরা সবাই এক, তোকে ভালো মনে করছিলাম, তুইও খারাপ। এটা বলেই মিম রাজের কাছ থেকে উঠে চলে আসতে ধরে, কিন্তু রাজ আমাকে থাপ্পড় দিলে আমি তো মজা করতেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি। কে শোনে কার কথা? মিম কোনো কথা না শুনে চলতে থাকে। আবার দৌড় দিয়ে রাজ মিমের কাছে চলে যায়। মিম, আমার সামনে থেকে সরে যা। রাজ, রাজ, না আমি সরবো না। মিম, আমি বাসায় যাব, সরো। এইটা বলে মিম রাজকে ধাক্কা মেরে দৌড়ে যখন যাইতে ধরলো, ঠিক যখনই রাস্তা পার হবে ঠিক তখনই একটা ট্রাক এসে ধাক্কা মারে। সব কিছু যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মিমকে ট্রাক ধাক্কা দেওয়ার সাথে সাথে রাজ চিৎকার করে ওঠে, আর সাথে সাথে মিমের কাছে চলে যায়। গিয়ে দেখে মিমের হুঁশ নেই, অঝরে রক্তক্ষরণ হচ্ছে, মাথায় ভীষণভাবে আঘাত পেয়েছে মিম। রাজ, এই মিম, কথা বলো মিম প্লিজ, আমার ভুল হয়েছে। হাজারো চেষ্টায় যেন মিমের জ্ঞান ফিরছে না। এরপরে মিমকে রংপুর হাসপাতালে নিয়ে আসা হয়। রাজ, ডাক্তার ডাক্তার, মিমকে বাঁচান প্লিজ। দেখেন না ও কথা বলছে না। ডাক্তার, আপনি এখানে থাকুন, আমরা দেখতেছি কি করা যায়। রাজ, দেখেন প্লিজ। এর মধ্যেই মিমের বাবা মা চলে আসেন। এসেই কান্না করতে শুরু করে। আমার মেয়ের কি হয়েছে বাবা, বলবে একটু প্লিজ। মিমের মা। রাজ কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কি হলো বলো। রাজ, আসলে আন্টি, মিম রাস্তা পার হবার সময় একটি ট্রাক এসে ভীষণভাবে ধাক্কা মারে মিমকে, আর পরে এই অবস্থা। মিমের বাবা মা ও রাজের কথা চলাকালীন অবস্থায় ডাক্তার চলে আসে অপারেশন রুম থেকে। ডাক্তার, আপনারা কি রোগীর বাবা মা? মিম আমাদের মেয়ে। কি হয়েছে একটু বলবেন প্লিজ? মিমের বাবা বলল। ডাক্তার, ওনার দুটি চোখ অন্ধ হয়ে গেছে আর দুইটা কিডনি ড্যামেজ হয়েছে। ডাক্তারের কথাগুলো শুনে সবাই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রাজ, ডাক্তার কি বলছেন আপনি এই সব? ডাক্তার, যা বলছি সব কিছুই সত্যি। 24 ঘন্টার ভিতরে যদি অপারেশন না করা হয় তবে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে মিমের বাবা মা দুজনেই বোবা হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করবে এখন, কোথায় পাবে এত সব কিছু? ঠিক তখনই মিমের মা বলে উঠল, ডাক্তার সাহেব, এইগুলোর জন্য মোট কত টাকা লাগবে আনুমানিক? ডাক্তার, কম করে হলেও 1 কোটি টাকা। এত টাকা কোথায় পাবো আমরা? মিমের বাবা বলল। ডাক্তার, সেটা আমি জানি না, তা না হলে রোগীকে বাঁচানো মুশকিল হবে। রাজ, ঠিক আছে ডাক্তার, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এইটা বলে মিমের বাবা মাকে একসাথে নিয়ে একটু বাহিরে আসে রাজ। আঙ্কেল, কি করবেন এখন? জানি না বাবা, আমার ঘর বাড়ি সব কিছু বেচে দিলে 50 থেকে 60 লক্ষ টাকা হবে, এর চেয়ে বেশি নেই। রাজ, আমার কাছে হবে 10 থেকে 12 লাখ টাকা, আর বাকি টাকা কোথায় পাবো? তখনই মিমের বাবা বলে উঠল, ওয়েট, হাসিবকে ফোন দেই আগে। রাজ, হাসিব আবার কে? একটু ওয়েট করো, পরে বলতেছি। এরপরে হাসিবকে ফোন দেয়। প্রায় 2-3 বার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে হাসিব। কে বলতেছেন? আমি মিমের বাবা বলতেছি। বাবা, তুমি ভালো আছো? হাসিব, ভালো আছি। কি বলবেন বলেন, আমার সময় নেই। বাবা, মিম তো অ্যাক্সিডেন্ট করছে, এর ফলে 2টা চোখ আর কিডনি ড্যামেজ হয়েছে, এর জন্য 1 কোটি টাকা দরকার। হাসিব, তো আমি কি করব শুনি, আপনার মেয়ে আপনি দেন। তুমি তো বিয়ে করবে মিমকে, সব কিছু তো ঠিকঠাক করাই আছে, তুমি তো সাহায্য করতে পারো। হাসিব, আমি পাগল নাকি? হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করব আর এই রকম অসুস্থ মেয়েকে? ফোন রাখেন, ডিস্টার্ব করবেন না। এটা বলে হাসিব ফোন কেটে দেয়। হাসিবের এমন ব্যবহার দেখে ও কথা শুনে মিমের বাবা মা কান্না শুরু করে দেয়। রাজ, আঙ্কেল, আমাকে সব কিছু খুলে বলেন তো, এই হাসিব কে আর মিমের সাথে কি সম্পর্ক ওর? অনেক কাহিনী বাবা, শুনে কি করবা? রাজ, বলেন দয়া করে। এরপরে মিমের মা সব কিছু প্রথম থেকে যা হয়েছে এখন পর্যন্ত সব কিছুই খুলে বলল রাজকে। এইসব শুনে রাজ হতবাক হয়ে যায়, কারণ মিম এইসব কিছুই বলেনি রাজকে। রাজ, ঠিক আছে আঙ্কেল, আপনি থাকেন এখানে,
আমি দেখছি কি করা যায়। এরপরে রাজও চলে যায়। মিমের বাবা মাও খুঁজতে থাকে টাকা পয়সা কোথায় পাওয়া যাবে কিনা। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে হাসপাতালে আসে মিমের বাবা। ডাক্তার, আমি মনে হয় পারবো না আমার মেয়েটাকে বাঁচাতে। ডাক্তার, আরে কি বলেন, আপনার মেয়ের তো অপারেশন হয়ে গেছে 2 ঘন্টা আগে, এখন সুস্থ আছে। কি বলেন এইসব ডাক্তার? আমি তো কিছুই করলাম না, টাকা পয়সা কিছুই দিলাম না। ডাক্তার, ওই সব বাদ দেন, আপনার মেয়ে এখন সুস্থ আছে, এটাই বড় কথা, বুঝলেন? ডাক্তার ঠিক আছে। ডাক্তার, আপনার মেয়ের কাছে যাইতে পারেন, কিন্তু ডাকবেন না বা কথা বলবেন না। ঠিক আছে ডাক্তার। এরপরে ডাক্তারের কথা মতো মিমের কাছে চলে যায় দুজনে। গিয়ে দেখে মিম ঘুমাইতেছে। এরপর এভাবে দিন যেতে লাগলো। প্রায় 1 মাস পর মিম এখন সম্পূর্ণ সুস্থ। আজ মিমকে নিয়ে বাসায় যাবে। ডাক্তার, আপনি এখন কেমন আছেন মিস? মিম, আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। ডাক্তার, আপনি দেখে শুনে রাস্তায় চলাফেরা করবেন, বুঝেছেন? মিম, অবশ্যই ডাক্তার। আপনারা এখন নিয়ে যেতে পারেন মিমকে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে বাঁচানোর জন্য, মিমের বাবা বলল। ডাক্তার, ধন্যবাদ দিবেন না, এটা আমাদের দায়িত্ব, বুঝেছেন? বাবা, বুঝেছি। এরপর মিমকে তার বাবা মার বাসায় নিয়ে আসা হয়। বাসায় এসে মিম বলে, বাবা দাও তো একটু রিপোর্টটা দেখি আমার। ঠিক আছে মা, এই নে। মিম রিপোর্ট দেখেই অবাক। এত কিছু হয়েছিল আমার? বাবা মা এত টাকা কোথায় পেল? অনেক প্রশ্ন জমে যায় মিমের মনে। কৌতূহলবশত মিমের বাবাকে মিম বলে ওঠে, এত টাকা কোথায় পেলে বাবা? পরে শুনিস মা এইসব কথা, আগে রেস্ট নি এখন। না, আমি এখনই শুনবো কি হয়েছে। মিমের এমন জেদের কাছে বাবার হার মেনে সব কিছু বলতে থাকে কি কি হয়েছিল। মিম, বাবা ওই ছেলেটিকে আর আমাকে দেখতে আসেনি? বাবা, না মা, আর আসেনি ছেলেটি তোকে দেখতে। মিম, ও আচ্ছা, ও মনে হয় ভয় পেয়েছে তাই আসেনি। আর পরে মনে মনে মিম বলতেছে, বাবা এখন রেস্ট নি মা প্লিজ, তুই অনেক অসুস্থ। মিম, ঠিক আছে বাবা, আমি ঘুমাচ্ছি। এই বলে মিম ঘুমিয়ে যায়। এইভাবে আরও 10 দিন কেটে গেল। আর রুমে থাকতে ইচ্ছে করে না। তাই মিম কলেজে যাবে আজ থেকে, এটা বাবা মাকে বলে দেয়। আমি আজ কলেজে যাব মা। আর কয়েকদিন পরে যা, সুস্থ হতে আরও। মিম, না মা, আমি যাব আজ কলেজে। মা, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। এরপরে মিম সময় মতো কলেজে চলে যায়। গিয়ে রাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে রাজকে পায় না। সবাইকে জিজ্ঞেস করে, রাজকে দেখেছো? কেউ বলতে পারে না রাজ কোথায়। তখনই একটি মেয়ে এসে বলে, আপু, রাজ ভাইয়া তো প্রায় 1-2 মাস থেকে আসে না কলেজে। মিম, কি বলো তুমি? আপু, আমি দেখি নাই ভাইয়াকে। মিম, ঠিক আছে আপু, ধন্যবাদ। মিম ভাবতে থাকে, এ রাজ গেল কোথায়? কিছু হয়েছে নাকি? ভয়ে কলেজে আসতেছে না। এসব ভাবনা যেন মাথা থেকে যাচ্ছে না মিমের। ক্লাসেও মন বসছে না। তাই বাসায় ফিরে এসে শুধু রাজের কথাই ভাবতে থাকে। তখন মনে পড়ে বাবার কথা। বাবা বলেছিল রাজ চলে যাবার পর আর কখনো ফিরে আসেনি। ও টাকা দিতে চেয়েছিল। এইসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ে মিম। ঠিক তখনই মিম ভাবতে থাকে রাজের রহস্য হাসপাতালে আছে। আর একটি মুহূর্ত দেরি না করে মিম হাসপাতালে চলে যায়। মিম, ডাক্তার, আপনি মিথ্যে বলবেন না, বলুন রাজ কোথায়? ডাক্তার, আমি কি জানি রাজ কোথায় আর রাজ কে? মিথ্যা বলবেন না। ডাক্তার, মিথ্যা বলবো কেন আপনাকে? তখন মিম বলে ওঠে, আপনার বাচ্চার কসম আপনি চেনেন না? তখনই ডাক্তার বলে ওঠে যে রাজ আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। ডাক্তার, আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ ডাক্তার, যা বলছি সব কিছুই সত্যি। আপনার জন্য নিজের জীবন ত্যাগ করেছে। মিম, কি আমার জন্য মানে? ডাক্তার, তবে শুনুন কি হয়েছিল সেই দিন। আমি চেম্বারে বসেছিলাম, ঠিক তখনই রাজ এসে বলে, ডাক্তার একটি কথা বলতে চাই আমি। ডাক্তার, বলো, কি বলবা? রাজ, মিমকে বাঁচাইতে আর কত সময় আছে? ডাক্তার, এখনও আছে 7 থেকে 8 ঘন্টা। রাজ, ডাক্তার, আমি জানি মিমের বাবা মা এত টাকা জোগাড় করতে পারবে না। ডাক্তার, না পারলে আমাদের কিছুই করার নেই। রাজ, আমি মিমকে বাঁচাবো। ডাক্তার, তবে টাকা পেমেন্ট করুন আপনি। রাজ, টাকা দিয়ে না ডাক্তার। ডাক্তার, তবে? রাজ, আমি 2টি চোখ আর 2টি কিডনি দিতে চাই মিমকে। এটা অসম্ভব, কখনোই হবে না। রাজ, কেন হবে না ডাক্তার? ডাক্তার, কারণটি হলো আমরা একটি ভালো মানুষকে মেরে ফেলে একজন অসুস্থ লোককে বাঁচিয়ে তুলব, এটা আমাদের রুলস এর বাইরে। রাজ, কিন্তু এটা করতে হবে ডাক্তার।
ডক্টর, না হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক তখনই রাজ এসে আমার পায়ে পড়ে কান্না সুরে বলতে থাকে, রাজ ডাক্তার প্লিজ না করবেন না, ওর দুটি সুন্দর ভবিষ্যৎ আছে, ওর বাবা মা আছে, ওর বিয়ে ঠিক হয়ে আছে, সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। ডাক্তার তোমার ভবিষ্যৎ কি খারাপ নাকি? রাজ, ডাক্তার আমার ভবিষ্যৎ খারাপই, কারণ হলো আমার বাবা মা নেই। আর এই পৃথিবীতে একজন ভালো বন্ধু ছিল মিম, সেও আজ মৃত্যুর পথে। প্লিজ না করবেন না। জানেন ডাক্তার, আমার কারণেই মিমের এই অবস্থা হয়েছে। ডাক্তার, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। রাজ, না ডাক্তার প্লিজ প্লিজ এখনই অপারেশন করেন। ডাক্তার, ঠিক আছে, চলো অপারেশনের রুমে। রাজ, ডাক্তার আমার একটি কাজ করবেন প্লিজ। ডাক্তার, বলো কি কাজ? রাজ, এই সম্পর্কে কাউকে কিছু বলবেন না, আমি যে এইসব বলতেছি। আর হ্যাঁ, যদি কখনো মিম এইসব জানতে পেরে আপনার কাছে আসে, তবে এই চিঠিটা ওকে দিবেন। ডক্টর, এখানে কি লেখা আছে? রাজ, আছে অনেক কিছুই লেখা। যাই হোক, আপনি কখনো ভুলিয়েন না, আমার এই আবদারটি আপনাকে পূরণ করতে হবে প্লিজ। ডাক্তার, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজ, এখন চলুন অপারেশন রুমে। এরপরে অপারেশন করে রাজের চোখ, কিডনি আপনার শরীরে দেওয়া হয়। ডাক্তারের মুখ থেকে এই কথা শুনে মনে হচ্ছে কল্পনায় ভাসতেছে মিম। ডাক্তার, কি হলো আপনার আবার? তখনই মিম কান্না করতে থাকে, না রাজের কিছু হতে পারে না, আমি বিশ্বাস করি না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক্তার, ওর লাশ কি এখনো আছে? ডক্টর, না ছিল না, তবে যাদের লাশের কোনো খবর বা কিছুই থাকে না তাদের এই হাসপাতাল থেকে গণকবর দেওয়া হয়। সেরকমই রাজের বেলাও হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। মিম, ও আচ্ছা, ওই চিঠিটা দেখতে পারি আমি? ডাক্তার, অবশ্যই পারেন, ওয়েট করুন, আমি নিয়ে আসতেছি। এটা বলে ডাক্তার তার কেবিনে থেকে একটি কাগজ নিয়ে এসে, এই নেন আপনার কাগজটি, আমি এখন আসি, ধন্যবাদ। মিম, ঠিক আছে ডাক্তার। এরপরে মিম কাগজটি নিয়ে বাসায় চলে আসে, এসে পড়তে থাকে। যা লেখা ছিল, প্রিয় বেস্ট ফ্রেন্ড, আশা করি এখন সুস্থ আছিস আর কান্না চোখে আমার লেখা চিঠিটা পড়ছিস। যাই হোক, আমার জন্য কষ্ট পাস না প্লিজ। আর সেই দিনের জন্য কিন্তু সরি রে, আমি ওই মজাটা করতেছিলাম কিন্তু তুই সিরিয়াসলি নিলি। তোকে বোঝাইতে চেষ্টা করছিলাম কিন্তু বুঝলি না, দৌড় দিলি আমাকে রেখে। আর একটা ট্রাক এসে ধাক্কা দিল। কোথায় আছি ওইসব বাদ দে, তোর জীবনে এত কষ্ট আমাকে একটু জানালি না কেন? তোর আর হাসিবের মধ্যে এত কাহিনী আমাকে কিন্তু জানাতে পারতি। জানিস খুব কষ্ট পাইছি তখন, যখন তোর বাবা হাসিবকে ফোন দিল টাকার জন্য। একদম না করে দিল হাসিব। সত্যি বলতে হাসিব তোকে ভালোই বাসে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে মনে মনে ভালোবাসতাম। সময় হলে বলতাম তোকে আর মনে সব কথা, আমার মনে সব কথা, কিন্তু তার আগেই আমাকে দূর আকাশে চলে যেতে হলো। আমি কিন্তু ওই দূর আকাশ থেকে তোকে দেখব। তুই তো জানিস আমি কেমন খারাপ ছেলে ছিলাম, কত কি করতাম তোর সাথে মিশে, আমার জীবনটাই চেঞ্জ হয়েছিল। তবে বল, তোকে না বাঁচিয়ে আমি থাকতে পারি কি? একটি কথা বলি শোন, আমার জন্য কষ্ট পাস না। সব সময় ভেবে চিন্তে কাজ করবি, বাবা মার কথা মতো চলবি, মনে থাকবে তো? একটি কথা, আই লাভ ইউ মিম। রাজের এমন কথা শুনে মিম পাগলের মতো কান্না করতে থাকে। তখনই মিমের মা চলে আসে মিমের রুমে। কি হয়েছে মা, কান্না করতেছিস কেন এত জোরে জোরে? মিম, বাবা এই দেখো, এইটা বলে মিম তার বাবাকে একটা চিঠি দিয়ে দিল। মিমের বাবাও চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়া শেষে মেঝেতে বসে পড়ে। রাজার এমন আত্মত্যাগ দেখে সবাই থমকে যায় আর ভাবতে থাকে এমন ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে চলে যায়। ঠিক তখনই হাসিবের মায়ের আবির্ভাব হয়। এসেই বলতে থাকে যে, একটি কথা বলি, রাজ কিন্তু এখনো মরেনি, বেঁচে আছে। মিম, শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো। কেন, আপনি আগে শোনেন নাই নাকি আজ শুনলেন? 6 থেকে 7 দিন আগে শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, চোখ হারাইছো, কিডনিও ড্যামেজ হলো। মিম, কিন্তু কি হয়েছিল? কিন্তু এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এত টাকা? মিম, সেটা আপনাকে বলতে হবে না, বুঝেছেন? মানে আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? আমি তোমার শাশুড়ি হব। হাসিবের মায়ের মুখে এই কথাটি শুনে মিম হাসতে থাকে। আপনার কথা শুনে আমার এতটা হাসি পাচ্ছে বলার ভাষা নেই। এখানে হাসার কি আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আমাদের বাসা থেকে বেরিয়ে যান আপনি। তখনই হাসিবের মা বলে,
আমাকে অপমান করতেছেন করেন, সময় আমারও আসবে, আমিও দেখিয়ে দেব। আমার ছেলের কাছ থেকে চুপ করে অপারেশনের টাকা নিয়ে এখন নাটক করতেছো সবাই। এই কথাটি শুনে মিমের মা আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের বড় বোনকে হাসিবের মাকে কষে একটা থাপ্পড় দেয় আর বলে, যা আমার বাসা থেকে বেরিয়ে যা। একটি কুপত্র জন্ম দিয়েছিস আর বলিস আমরা টাকা নিয়েছি। হাসিবের মা, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় দিস? আর শোন, টাকা নিয়েছিস কিনা আমি ভালো করেই জানি। যদি টাকা না নিবি তবে ফোন দিছিলি কেন? এখন টাকা পাইছিস তো মিথ্যার আশ্রয় নিচ্ছিস। ধরলাম টাকা নিস নাই, তবে এত টাকা কই পাইলি? এবার মেয়ের টাকার জন্য কি তুই দেহ ব্যবসা করতে নামতি নাকি? মিম, আপনি যদি আমার বাবা মার সম্পর্কে আর একটা বাজে কথা বলতেছেন তবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বেয়াদব মহিলা, চলে যান এখান থেকে। এরপরে হাসিবের মা আর কোনো তর্ক না করে সেখান থেকে চলে আসে। মিম, মা, এই মহিলা যেন আমাদের বাসায় আর কখনো না আসে। আর হ্যাঁ, একটি কথা, হাসিবের সাথে যা যা চুক্তি বলতে কথা বলেছিলে না মিমের বাবা, ওই সব কিছু ভুলে যাও। আমি আর কখনো বিয়ে করব না, যদি করিও তবে হাসিবকে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই বাবা, আমি যা বলছি তাই করো। ওর মতো খারাপ ছেলেকে আমার জীবনে আসুক আমি চাই না। ও একটি লম্পট, একটা চিটার। মিমের বাবা, ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস তাই করবি, সমস্যা নাই। তবে জানিস মা, আমি না রাজের এই ঋণটা কখনো ভুলবো না। আমরা বাবা মা হয়েও যে কথাটি ভাবি নাই, সে একজন তোর বন্ধু হয়ে কথাটি ভেবেছে। সত্যি ওর মতো ছেলে লাখে একটা হয় না। মিম, বাবা, ঠিক বলেছ। আমার রাগের কারণে রাজের এত কিছু হলো। আমি যদি তখন রাগ না করতাম তবে এত কিছু হতো না। যা হবার তা তো হয়ে গেছে, বাদ দে ওই সব। মিম, তুই টেনশন করিস না, আমরা আছি তো মা তোর পাশে। রাজের জন্য আমরা সব সময় দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস জায়গা দেয়। মা, ঠিক বলেছ। এরপরে মিমের মা বাবা সবাই মিলে কথা বলতে থাকে একে অপরের সাথে। ওইদিকে আমি কে, আমি কোথায় আছি, কেউ কি নাই এই রুমে? ঠিক তখনই একটি মেয়ালি সুরের কণ্ঠ ভেসে আসে, একটু পর বলতেছি সব। নামাজটি শেষ করি ঈশার আগে। ঠিক আছে, প্রায় 20 মিনিট পর নামাজ শেষ করে একটি মেয়ে রুমে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি কে? আমি এখানে কি করতেছি? আর আমার মাথা ঘুরতেছে কেন? এমন কথা শুনে মেয়েটি বুঝে ফেলে যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তখনই মেয়েটি বুদ্ধি আঁটিয়ে বলে, আপনার নাম হলো নীল, আপনার বাসা এটাই? ও, কিন্তু আপনি কে? আমি হলাম রূপা, আমিও এই বাসায় থাকি। আপনি এখন অসুস্থ, তাই আপনার সেবা যত্ন করতেছি আমি। আচ্ছা, আমার কি হয়েছে? আমি অসুস্থ কেন? রূপা, সব কিছু পরে শুনিয়েন, এখন একটু রেস্ট নেন আপনি। এটাই বলে রূপা নীলকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই ভাবতেছেন কি হচ্ছে এই সব, তবে শুনুন। এখানে নীল নামের ছেলেটি হলো রাজ, আর রূপা নামের মেয়েটি হলো একজন ডাক্তার। রাজের যেই হাসপাতালে অপারেশন হয়েছিল সেই হাসপাতালের একজন বউ ডাক্তার হলো রূপা। সবাই ভাবতেছেন রাজ কেমনে বেঁচে আছে। এটা হলো সিক্রেট, পরে বলবো সবাইকে বুঝিয়ে রাজ কেমনে বেঁচে ফিরলো। আর হ্যাঁ, রাজ সব কিছু ভুলে যাওয়ার কারণে রূপা রাজের নাম দেয় নীল। চলুন গল্পে ফিরি এখন। নীল, আচ্ছা আমি কি করি? রূপা, বর্তমান তুমি বেকার, কাজকর্ম করো না, সুস্থ হলে করবে। আপনি কি করেন? আমি রংপুর হাসপাতালের একজন ডাক্তার। ডাক্তার আবার কি জিনিস তুমি বুঝবে না, তুমি সুস্থ হলে সব কিছুই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কে হন? রূপা নীলের এই প্রশ্ন শুনে একটু থমকে যায়। কি বলবে নীলকে? ঠিক তখনই রূপা বলে ওঠে, আমি তোমার ভালোবাসা। তুমি সুস্থ হলে আমরা একে অপরকে বিয়ে করব। বিয়ের পর কি হবে পরে বলবো, এখন ঘুমাও তো তুমি। এরপরে রূপার কথা মতো নীল ঘুমিয়ে পড়ে। এভাবেই রূপা আর নীলের জীবন কাটতে লাগলো। রূপা এখন নীলকে ভালোবেসে ফেলেছে অনেক, তাই রূপা চায় না নীলের স্মৃতি আবার ফিরে আসুক। কারণ রূপা এখন নীলকে নতুন করে সব কিছু শিখিয়েছে, ভালোবাসা কি, কাজকর্ম কি, বলতে এভরিথিং। যদি স্মৃতি ফিরে আসে আর এই নীলের জীবনে যদি অন্য কোনো মেয়ে জড়িয়ে থাকে, তখন নীলকে আর পাবে না রূপা। তাই স্মৃতি যাতে ফিরে না আসে এটাই কাম্য করে রূপা। আচ্ছা নীল, তোমাকে একটা কথা বলি। বলো, কি বলবা? তুমি কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে? না, ছেড়ে যাব কেন শুনি? না মানে এমনিতেই বললাম আর কি।
আচ্ছা তাই বলো। আচ্ছা তুমি থাকো, আমি হাসপাতাল থেকে আসলাম, পোশাকটা চেঞ্জ করে আসি। না, আমার সামনেই চেঞ্জ করো তুমি। এটা হয় নাকি? হ্যাঁ, বিয়ে করি আগে, তারপরে দেখিও। তোমার সামনেই চেঞ্জ করব। না, এখনই চেঞ্জ করতে হবে। এমন করে না সোনা পাখিটা আমার। যাও, তোমার সাথে আর কথা নেই। তুমি আমার সামনে চেঞ্জ করলে কি হবে? এবার একটু বাধ্য হয়ে নীলের সামনে পোশাক চেঞ্জ করতে থাকে। আর নীলা যেন অপলোকে তাকিয়ে আছে। এই কি দেখছো এমন করে? তোমাকে দেখতেছি। আমাকে দেখতে বুঝি ভালো লাগতেছে তোমার? অনেক। কথাটি বলে নীল রূপার কাছে যেতে থাকে। এ কি করতেছো? এদিকে আসো কেন? কে শোনে কার কথা? নীল গিয়ে রূপার হাত দুটো দেয়ালে চাপ দিয়ে ধরে, ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। রূপা কাপা কাপা ঠোঁটে বলতেছে, এই কি করতেছো? তোমাকে এই অবস্থা দেখে আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তাই বুঝি? কেমন অনুভূতি তা জানি না আমি। কথাটি বলে রূপার গলায় ঘাড়ে পিঠে পাগলের মতো চুমো দিতে থাকে। রূপা বুঝতেছে না কি করবে এখন, কারণ নীলকে কোনোভাবেই আঘাত করা যাবে না। তাই আর বাধা দেয় না। আর 1-2 মাস পর তো বিয়েই হবে আমাদের, এটা ভেবে রূপাও সায় দেয়। রূপা এবার আগ্রহ দেখিয়ে নীলার ঠোঁট দুটি নিজের করে নেয়। একটু পর রূপা দেখতে পেল পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। লজ্জা পাইতেছে রূপা, কিন্তু কিছুই করার নেই। এরই মধ্যে নীল রূপাকে কোলে নিয়ে আসে খাটের ওপরে। এনে রূপার সেই সুন্দর নাভির ওপরে আলতো করে 2 ঠোঁট ছুঁয়ে দিল। এমন ছোঁয়া পেয়ে যেন রূপার শরীরের হার্টবিট বেড়ে যায়। থাক, আর গভীরে না যায়। বুঝতেছেন এখন কি হবে? বেশি গভীরে গেলে কিছু কিছু শিক্ষিত মূর্খ আছে, এসে এসে রিপোর্ট দেবে। এটা আমি চাই না। শিক্ষিত মূর্খরা বোঝে না যে এটা একটা কাল্পনিক গল্প। অন্যদিকে মিম, আল্লাহ তুমি রাজকে জান্নাত নসিব করিও। আমার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছে পাগলাটা। প্লিজ আল্লাহ তুমি ওকে ভালো রাখিও। ওর জীবনে সব পাপ ক্ষমা করে দিও। মিম নামাজ পড়ে দোয়া করতেছে রাজের জন্য, যাতে ওর জীবনে সব পাপ মুছে দেয়। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজের শব্দ আসে। সেই দিকে কান না দিয়ে মিম নামাজ পড়তে মনোযোগ দেয়। নামাজ শেষ করে যখনই মোবাইলটা হাতে নেয়, দেখতে পাই সেই বেঈমানটা মেসেজ দিয়েছে। সবাই ভাবতেছেন বেঈমানটা আবার কে? বেঈমানটা হলো হাসিব। এসএমএস দিয়েছে, হাই কেমন আছো? মিম হাসিবের মেসেজ দেখে কোনো রিপ্লাই দেয় না, কারণ হাসিবের সাথে ফালতু কথা বলার মিমের কোনো টাইম নেই। তাই মিম আবার মোবাইলটা রেখে খেতে যায়। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে আবারও মেসেজ আসতেইছে। কেমন আছো সোনা পাখি? কি হলো, কথা বলো না কেন? মিম তুমি রাগ করেছো কি আমার উপরে? বিশ্বাস করো অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ মিম। মিম কি হলো বেবি, রিপ্লাই দাও। তুমি রিপ্লাই না দিলে আমি কিন্তু মরে যাব, হাত কাটবো। আল্লাহর দোহাই লাগে একটিবার রিপ্লাই দাও। তোমার মায়ের কসম লাগে রিপ্লাই দাও সোনা পাখি আমার। যখনই হাসিব মায়ের কসম দেয় তখনই মিম রিপ্লাই দেয়, আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই মানে তোমাকে চাই সোনা, ভদ্রভাবে কথা বলুন। বললে আমার সোনা পাখিটা রাগ করেছে। পরিবারের লোক শিক্ষা দেয়নি একজন অপরিচিত মেয়ের সাথে কেমনে কথা বলতে হয়। হাসিব, অপরিচিত মানে? মিম, হ্যাঁ অপরিচিত, আমি আপনাকে চিনি না। তুমি আমার হবু বউ, বুঝছো, মাথায় রাখিও। মিম তখনই হা হা করে হেসে দেয়। হাসো কেন মিম? আপনার কথা শুনে আমার হাসি থামছে না। সত্যি আপনি একজন অভিনেতা হতে পারবেন। হাসিব, ওয়েট। মিম, আর মেসেজ দিয়েন না ভাই। হাসিব, মিম শোনো একটু। মিম, জি বলুন, কি বলবেন? হাসিব, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচবো না। মিম, এইসব ডায়লগ টিভিতেই মানায়, বাস্তবে না। হাসিব, কি বললো বিশ্বাস? হাসিব, কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? মিম, আপনাকে কিছুই করতে হবে না ভাইয়া। হাসিব, ওই ভাইয়া বলো কেন? আমি তোমার স্বামী, বুঝছো? মিম, আর একটা বার যদি এই কথা বলেন আমার ব্যবহার খারাপ হবে। হাসিব, কেন? আমাদের তো বিয়ে হবে 5 বছর পরে, আর মাত্র 1 বছর আছে। আমি বাসায় গিয়ে বিয়ে করব ভাবতেছি। মিম, ও আপনার এই 4 বছর ভালোবাসা কোথায় ছিল? কই, একদিনও তো খবর নেননি আমি কেমন আছি, ভালো আছি কি না, খারাপ আছি। হাসিব, সরি। মিম, সব সরি দিয়ে হয় না, বুঝেছেন? জানি, তবুও ক্ষমা করে দাও। আপনি ক্ষমার যোগ্য না। কেন, আমি কি খুব বেশি ভুল করেছি? সেটা আপনি ভালো জানেন। আচ্ছা একটা কথা বলি আপনাকে, বলো আমার সাথে কেন এমন করছেন? আমি কি এমন ক্ষতি করছি আপনার? আপনি তো আমাকে সেই দিন পার্কে রুমে নিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন সাংবাদিক আমাকে এত খারাপ খারাপ মন্তব্য করলো আপনি কেন কিছু বললেন না?
আপনি তো বলতে পারতেন এটা আমার বউ, আমরা ঘুরতে আইছি। পারতেন কিনা বলতে? জানেন যখন সাংবাদিক আমাকে ব্যবসার নটি, পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি এইসব কথা বলছিল আমার কত খারাপ লাগছিল। কিন্তু আমি ভেবেছিলাম সবার ধারণা পাল্টে দেব আপনার ধারায়। আপনি যদি বলতেন আমিও গিয়েছিলাম, আর যদি বলতেন মিম আমার বউ, দেখতেন কেউ আমাকে ভুল বুঝতো না। আমি কিন্তু জানি আপনি কেন এমন করছেন। কেন আপনার মান সম্মানের দিকে তাকিয়ে কিছু বলেন নাই? আমি ভয় পাইছিলাম খুব। খুব ভালো, আমি আপনার ভুলটি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে এখনও ভালোবাসেন কি? অনেক অনেক। তবে আমার যখন কিডনি ড্যামেজ হলো, চোখ অন্ধ হলো, তখন আপনি কই ছিলেন? তখন তো ঠিকই বলছিলেন যে। তখনই হাসিব বলে, আমি তখন অনেক খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু আমার বাবাকে ঠিকই অপমান করছেন আপনি। আমার বাবা যখন অপারেশনের জন্য টাকা চেয়েছিল, আপনি কি বলেছিলেন মনে আছে কি? না, মনে নেই। মনে না থাকারই কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমার কে, যে ওকে টাকা দিব, আর অন্ধ মেয়েকে কখনো বিয়ে করব না। বলেছেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিয়ে। গল্পটা হচ্ছে কাল্পনিক, কেউ সিরিয়াসলি দেখবেন না। গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।